হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যে মৌর্য মগধের যে চারটে বংশ রাজত্ব করেছিল, হর্ষাঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য। তো আমরা মৌর্য বংশের যে সিরিজ করছিলাম, সেই মৌর্য বংশের সিরিজে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পুত্র বিন্দুসার আমরা আগের ক্লাসে করেছি। এখন করব বিন্দুসারের পুত্র অশোক। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা অশোক সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তোমরা জিকে স্টাডি প্লে লিস্টে চলে যাও, সেখানে গিয়ে তোমরা সমস্ত ক্লাসগুলো দেখে নাও। জিকে ম্যারাথন, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, সব ক্লাসগুলো তোমরা সেখান থেকে করে নাও। দেখো, অশোক অশোক ছিল কিন্তু মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। অশোক অশোকের পিতার নাম ছিল বিন্দুসার এবং অশোক কিন্তু সিংহাসনে আরোহণ করেন 273 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু তার রাজ্যাভিষেক ঘটে হচ্ছে 269 খ্রিস্টপূর্বাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশোকের রাজ্যাভিষেক কখন ঘটে? 269 খ্রিস্টপূর্বাব্দে। বিভিন্ন বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় যে অশোকের মানে বিন্দুসার তার পুত্র সুসীমাকে কিন্তু রাজত্বে বসাতে চাইছিলেন। বিন্দুসারের পুত্র সুসীমাকে রাজা হিসাবে কিন্তু বিন্দুসার চাইছিলেন, কিন্তু বিন্দুসারের মন্ত্রী যারা ছিল তারা কিন্তু অশোককে রাজা হিসাবে চাইছিলেন, ঠিক আছে। এবং পরবর্তীকালে মন্ত্রী রাধার সহযোগিতায় অশোক কী হয় না, সম্রাট হিসাবে সিংহাসনে আরোহণ করেন। অশোক রাজ্যাভিষেক কত ঘটে অশোকের? 269 খ্রিস্টপূর্বাব্দে। এবার দেখো, অশোকের বিভিন্ন ধরনের লিপি আমরা অশোকের সম্বন্ধে বিভিন্ন ধরনের লিপি আমরা জানতে পাই। তাদের মধ্যে অন্যতম ভাষায় অশোকের যে লিপিগুলো লেখা হয়েছিল তার মধ্যে হচ্ছে ব্রাহ্মী ভাষা, খারস্ট্রি ভাষা, আর্কামাইক ভাষা এবং গ্রিক ভাষা। এই চারটি ভাষায় প্রধানত অশোকের শিলালিপিগুলো লেখা হয়েছিল। অশোকের শিলালিপি যেটা ব্রাহ্মী ভাষায় লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার্সে এক্সামে আসছে। অশোকের শিলালিপি যেটা ব্রাহ্মী ভাষায় লেখা আছে, সেটা কে প্রথম উদ্ধার করেছিল, মানে পাঠোদ্ধার করেছিল? সেটা কিন্তু জেমস প্রিন্সেপ 1873 সালে প্রথম পাঠোদ্ধার করেছিল। তাহলে অশোকের ব্রাহ্মী লিপি প্রথম পাঠোদ্ধার করেছিল কিন্তু জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। অশোক নিজেকে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী বলতো। দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী অর্থাৎ অশোকের অপর নাম বা উপাধি বলতে পারো দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী। এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট টপিক, তোমাদের জন্য একদম পারফেক্ট টপিক অনুযায়ী কিন্তু পয়েন্ট করে করে ক্লাসটা প্রোভাইড করছি। তারপর থেকে অশোকের মায়ের নাম দিল শুভ্রতাঙ্গী বা ধম্মা, ঠিক আছে। অশোকের উপাধি যে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করে জেমস প্রিন্সেপ 1873 খ্রিস্টাব্দে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অশোক তো দুটো বা তিনটে বিবাহ ছিল, যেমন মহাদেবীকে বিবাহ করেছিলেন অশোক। এছাড়া তিনি অসান্ধিমিতাকে বিয়ে করেছিলেন, পদ্মাবতীকে বিবাহ করেছিলেন। তো অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রা। অশোকের পুত্র ছিল মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রাকে সিংহলে পাঠায় ধর্ম প্রচার করার জন্য, বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য সিংহলে পাঠায়। সিংহল মানে হচ্ছে আমাদের কি? সিংহল মানে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, ঠিক আছে। শ্রীলঙ্কার পূর্ববর্তী নাম ছিল সিংহল। এরপরে অশোকের সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিয়ে আরও চলো। অশোকের গুরু ছিল উপগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো কিন্তু নোট বানিয়ে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, নোট বানিয়ে নেবে। অশোকের গুরু কে ছিল না? উপগুপ্ত ছিল কিন্তু অশোকের গুরু, বৌদ্ধ ধর্মের গুরু আর কি। উপগুপ্ত অশোকের গুরু ছিল। অশোক বলতেন সবে মনীষে প্রজমামা। অশোক কি বলছেন? সম্রাট অশোক বলতেন সব মনীষে প্রজমামা, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম টপ 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 পয়েন্টগুলো, একদম হট পয়েন্টগুলো তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করা হচ্ছে। অশোক বলতেন সবে মনীষে প্রজমামা, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান। এছাড়া অশোক সম্বন্ধে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছে অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু। অশোক অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু, এটা কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ বলেছেন। এছাড়া অশোক কি বলতো যে না, অশোক কিন্তু সকল সম্প্রদায়কে শ্রদ্ধা করতো, অর্থাৎ সকল সম্প্রদায়ের মানুষকে আমি শ্রদ্ধা করি, এটা কে বলতো? অশোক বলতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিল কে? অশোক। তাহলে অশোক কিন্তু রাজ্যাভিষেক হওয়ার পরে 8 বছর পর, অর্থাৎ রাজ্যাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দ, এবং তার 8 বছর পর 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু কী হয়েছিল না, কলিঙ্গ যুদ্ধ করেছিল। তো এই কলিঙ্গ যুদ্ধের পর অশোক খুব মর্মাহত হয়েছিল
এবং খুব কষ্ট পেয়েছিল, তারপরে সে কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে যায়। তাহলে কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দের পর কিন্তু অশোক বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে যায় এবং তার ভাইপো নিগর্দা সহযোগিতায় বা তার সাহায্যে অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয় বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তাহলে অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দের প্রভাবে বা তার মনে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে সে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম অনুসারী হয়ে যায়, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। কার সাহায্যে? তার ভাইপো নিগ্রোদাস সাহায্যে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সম্রাট অশোক। ঠিক আছে। এছাড়া দেখো কলহনের রাস্তরঙ্গী, লেখক যে কলহন, সেই কলহনের রাস্তরঙ্গী বই থেকে কি জানা যায়? কলহনের রাস্তরঙ্গী বই থেকে জানা যায় প্রথম জীবনে অশোক কিন্তু শিবের ভক্ত ছিল। তারপরে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে গ্রহণ করে। ঠিক আছে। এছাড়া অশোক কি না, অশোক কিন্তু জম্মু কাশ্মীরের শ্রীনগর যে শহরটি সেটা কিন্তু তিনি স্থাপন করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীনগর শহরটিকে পত্তন মানে কে স্থাপন বা তৈরি করেছিলেন সেটা হবে কিন্তু আমাদের মৌর্য সম্রাট অশোক। তিনি কাশ্মীর উপত্যকায় প্রথম বৌদ্ধ ধর্ম কিন্তু প্রচার করেন। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায় অশোক কিন্তু প্রথম শিবের ভক্ত ছিলেন। পরবর্তীকালে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক আমাদের কলিঙ্গ যুদ্ধে মর্মাহত হয়ে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এছাড়া অশোক শ্রীনগর শহরটি কিন্তু স্থাপন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি কাশ্মীর উপত্যকায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটান। এবার অশোক কলিঙ্গ যুদ্ধের পরে মর্মাহত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীতে এবং প্রসার করার জন্য তিনি খুব উদ্যোগী হয়ে ওঠেন। তাহলে এবার আমরা জানবো অশোকের ধর্মপ্রচার সম্পর্কে। অশোক তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রাকে কিন্তু ধর্মপ্রচারের জন্য কোথায় পাঠায়? সিংহলে পাঠায়। এক্ষুনি বললাম সিংহল মানে যেটা আমাদের এখন বর্তমান কোথায়? বর্তমান কিন্তু শ্রীলঙ্কা। তখন সিংহলের রাজা ছিল তিসস। তাহলে অনেক এক্সামে আমি দেখেছি অশোকের পুত্র এবং কন্যাকে কোথায় ধর্মপ্রচারের জন্য তিনি পাঠিয়েছিলেন? তাহলে সিংহল বা শ্রীলঙ্কাতে। ঠিক আছে। মধ্য এশিয়াতে তার আরেক পুত্র কুণালকেও তিনি পাঠিয়েছিলেন মধ্য এশিয়ায়, মিডিল এশিয়াতে। এবং ব্রহ্মদেশে কিন্তু পাঠিয়েছিলেন, তার দুজন দূতকে পাঠিয়েছিলেন। অশোকের আমলে ব্রাহ্মী এবং খারষ্ঠী লিপি ভারতে সর্ব জায়গায় চালিত হয়। ঠিক, কী ধরনের লিপি মানে লেখার যে ভাষা, তোমরা এক কথায় মনে এইভাবে ভাবতে পারো। তো অশোক কিন্তু ব্রাহ্মী এবং খারষ্ঠী লিপি কিন্তু সারা ভারতে প্রচলিত করেছিলেন। ঠিক আছে। অশোক এই কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্মের ওপর প্রবলভাবে আকর্ষিত হয় এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি কিন্তু সর্বস্ব চেষ্টা করেছিলেন। অশোক কী করেছিলেন না, ধর্ম মহাপাত্র নিয়োগ করেছিলেন, একটা পদের নাম, যে পদটার নাম হচ্ছে ধর্ম মহাপাত্র। এই পদের কাজ হলো ধর্ম প্রচার করা এবং কল্যাণমূলক কাজ করা। এছাড়া তিনি ধর্মলিপি চালু করেছিলেন, যেগুলো বিভিন্ন পাহাড়ের গায়ে বা পাথরের ওপরে যে লিপিগুলো লেখা হতো। এবং তারপরে তিনি ধর্মযাত্রাও চালু করেছিলেন। ঠিক আছে। মানে কলিঙ্গ যুদ্ধ হওয়ার পরে অশোক কিন্তু পুরোপুরি বৌদ্ধ ধর্মের মতো আকৃষ্ট হয়ে যায় এবং ধর্মের ওপরে তিনি বেশি মনোনিবেশ করেছিলেন। ঠিক আছে। তাহলে আমরা কী জানলাম? ধর্ম মহাপাত্র, ধর্মলিপি এবং ধর্মযাত্রা। অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে কিন্তু কোথায় পাঠিয়েছিলেন না, সিংহলে পাঠিয়েছিলেন। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অশোকের আমলে যে পাটালিপুত্রতে 250 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে জেনেছিলাম। প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল রাজগৃহতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল আমাদের 383 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হয়েছিল বৈশালীতে। তারপরে এখন দেখতে পাচ্ছি আমরা তৃতীয় বৌদ্ধ সম্মেলন, যেটা হয়েছে 250 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? পাটালিপুত্র। তো পাটালিপুত্র এই যে সম্মেলনে সভাপতি করেছিলেন কিন্তু মাগলিপুত্র তৃষা কিন্তু সভাপতিত্ব করেছিলেন। তাহলে কোশ্চেন হবে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে ঘটেছিল? তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন ঘটেছিল কিন্তু অশোকের আমলে। সেটি ঘটেছিল কি? পাটালিপুত্রে। অশোক পশুবধ যে একটা পূজা হয়, যাকে আমরা কি বলি যাগযজ্ঞ, এটা বন্ধ করেছিল। মানে পশুদেরকে হত্যা করা বা পশুদেরকে বলি চড়ানো, এটা কিন্তু অশোক বন্ধ করেছিল। ঠিক আছে। এবার অশোকের বিভিন্ন আমরা নিদর্শন বা শিল্প সম্পর্কে জানি। অশোক কী করেছিল না, সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেছিল। সারনাথ এবং সারনাথ স্তম্ভ এবং অশোক স্তম্ভ তিনি নির্মাণ করেছিল উত্তরপ্রদেশে। তাহলে এটা কিন্তু অশোকের যে নিদর্শনের অন্যতম একটা হচ্ছে সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে,
আর একটা হচ্ছে কোথায় না সারনাথ ও অশোকের স্তম্ভ, যেটা আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। এই সারনাথ স্তম্ভের আমরা দেখবে 4টে সিংহ দেখতে পাই। কটা সিংহ? 4টে সিংহ, মানে 3টে দেখতে পাই, একটা পিছনের দিকে 4টে সিংহ, যেটা আমরা আমাদের টাকার নোটে আমরা দেখতে পাই, বা আমাদের ন্যাশনাল এমব্লেম মানে জাতীয় প্রতীকে আমরা যে সিংহটা দেখতে পাই, এটা কিন্তু এই অশোকের সারনাথ স্তম্ভে থেকে এই কনসেপ্ট বা এই ধারণাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, অশোকের সারনাথ স্তম্ভে কিন্তু আরও 4 ধরনের প্রাণী আমরা দেখতে পাই। যে সিংহ ছাড়া আমরা কী কী দেখতে পাই? হাতি, ঘোড়া এবং বৃষ। অর্থাৎ আমরা কী কী দেখতে পাচ্ছি? 4টি প্রাণী: সিংহ, হাতি, ঘোড়া এবং বৃষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অশোকের যে এই যে জাতীয় প্রতীক কোত্থেকে নেওয়া হয়েছে অশোকের সারনাথ স্তম্ভ থেকে কিন্তু এই কনসেপ্ট বা এই জাতীয় স্তম্ভ এমব্লেমটা গ্রহণ করা হয়েছে। অশোক পালি ভাষা সারা দেশে চালু করেছিল। সম্রাট অশোক সারা দেশে কী ভাষা চালু করেছিল? পালি ভাষা। অশোক সারা দেশে কী ভাষা চালু করেছিল? পালি ভাষা চালু করেছিল। ঠিক আছে, দেখো পালি ভাষা হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ, যেটি ত্রিপিটক যেহেতু পালি ভাষায় লেখা ছিল, ওই জন্য অশোক সারা দেশে কিন্তু পালি ভাষা স্টার্ট করেছিল। কারণ কারণ অশোক ছিল বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, যার জন্য তিনি সারা ভারতে পালি ভাষার মাধ্যমে ত্রিপিটক ধর্মগ্রন্থকে প্রচারের মধ্যে তিনি মনোনিবেশ করেছিলেন। অশোকের মৃত্যু ঘটে 232 খ্রিস্টপূর্বাব্দে, এবং অশোকের পরে কিন্তু শেষ রাজা ছিল আমাদের মৌর্য বংশের, যার নাম হচ্ছে বৃহদত্ত ছিল কিন্তু মৌর্য বংশের শেষ রাজা। এবং এই বৃহদত্তকে হত্যা করেছিল তারই মন্ত্রী বলতে পারো, তারই মন্ত্রী বৃহদত্তকে হত্যা করেছিল। তার মন্ত্রী হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। তাহলে বৃহদত্তের মন্ত্রী বা সেনাপতি সেই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করেছিল। হত্যা করে কী করেছিল না মগধের শুঙ্গবস্ত্র প্রতিষ্ঠা করেছিল। তাহলে রিসেন্টলি একটা এক্সামে আমি দেখছিলাম কোশ্চেনটা, যে মগধে মৌর্য বংশের পরে কোন বংশ রাজত্ব করেছিল, তাহলে হয়ে যাবে কিন্তু শুঙ্গ বংশ। অর্থাৎ মগধের শেষ সম্রাট বৃহদত্তকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেছিল, এবং পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশ চালু করেছিল কোথায়? না মগধে। ঠিক আছে, তারপরে চলো অশোকের শিলালিপি সম্পর্কে আমরা জানবো। অশোকের শিলালিপি সম্পর্কে আমরা জানতে পারি অশোকের কিন্তু মেজর মানে মুখ্য শিলা ছিল 14টি। কটা মুখ্য শিলা ছিল? 14টি। তার মধ্যে 4টি স্থানে পাওয়া যায় মুখ্য শিলা। ঠিক আছে, গৌণ শিলা অর্থাৎ মাইনর রক এডিট, এগুলো হচ্ছে শিলালিপি, মানে শিলার ওপরে এই লিপিগুলো খোদাই করা হয়েছিল। তাহলে মেজর রক এডিট আমরা দেখতে পাই, মানে মুখ্য শিলালিপি 14টি। গৌণ শিলালিপি মানে মাইনর রক এডিট আমরা দেখতে পাই 13টি বা 13টি স্থানে। তারপরে মুখ্য স্তম্ভলিপি মানে এগুলো পিলারের ওপরে লেখা হয়েছে। যেমন রক এডিট মানে পাথরের উপর, বড় বড় পাথরের উপর খোদাই করা হয় যে লিপিগুলো, সেগুলো হচ্ছে শিলালিপি। আর পিলারের ওপর যেগুলো খোদাই করা হয় সেগুলো হচ্ছে কিন্তু কি, পিলার মানে স্তম্ভের উপরে যেগুলো খোদাই করা হয় সেগুলো হচ্ছে কি না পিলার ইনস্ক্রিপশন বা স্তম্ভলিপি। তাহলে মুখ্য স্তম্ভলিপি ছিল বা পিলার ইনস্ক্রিপশন ছিল কটা? 7টা। এবং গৌণ পিলার ইনস্ক্রিপশন বা মাইনর পিলার ইনস্ক্রিপশন ছিল কিন্তু 3টি। তাহলে মুখ্য শিলালিপি বা মেজর রক এডিট ছিল 7টা, গৌণ শিলালিপি বা মাইনর রক এডিট ছিল কিন্তু 13টা, আর মুখ্য স্তম্ভলিপি ছিল 7টি, এবং গৌণ স্তম্ভলিপি বা মাইনর পিলার এডিট ছিল কিন্তু 3টি। অশোকের মুখ্য শিলালিপি অর্থাৎ মেজর রক এডিটের মধ্যে যে শিলালিপির মধ্যে কী লেখা ছিল, সেখান থেকে জানা যায় যে অশোক কিন্তু পশু বলি কিন্তু নিষিদ্ধ করেছিল, পশুদের যে বলি দেওয়া সেটা নিষিদ্ধ করেছিল। এটা আমরা ঐতিহাসিকরা বের করেছে এই শিলালিপি থেকে, সেটা হচ্ছে কিন্তু মুখ্য শিলালিপি অর্থাৎ মেজর রক এডিট থেকে এটা ঐতিহাসিকরা জানতে পেরেছে। তারপরে ওই শিলালিপিতেই অশোক বলেছে এভরি হিউম্যান বিইং ইজ মাই চাইল্ড, মানে প্রত্যেক মানুষই হচ্ছে আমার সন্তান। ওই শিলালিপির মধ্যে অশোক বলেছেন। তারপরে আমরা চলে যাব, দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন। অশোক কিন্তু সব ধর্মকে কী করতো না, সব ধর্মকে কিন্তু তিনি সাপোর্ট করতে বা সহিষ্ণুতার চোখে কিন্তু অশোক দেখতো। ঠিক আছে, অশোক ধর্মনীতি চালু করেছিল। ধর্মনীতি মানে সে যে ধর্ম প্রচার করতো সেই ধর্ম প্রচারকে বলা হতো নীতি। অশোক কিন্তু সেটা চালু করেছিল তার বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য। অশোক সকল ধর্মের প্রতি সহনশীলতা ছিল, মানে সে সকল ধর্মকে সম্মান করতো এবং রেসপেক্ট করতো। সবচেয়ে বৃহৎ শিলালিপি যেটা জানা যায় সেটা হচ্ছে কিন্তু কলিঙ্গ যুদ্ধের ব্যবহার সম্পর্কে, যেখানে দেওয়া আছে মানে যে আমাদের 13টা মেজর এডিক্ট আছে, সেই 13 নম্বর মানে মেজর এডিক্ট আমাদের কটা আছে? 14টা। সেই মেজর এডিক্ট
মুখ্য শিলালিপি 14টার মধ্যে 13 নম্বর মুখ্য শিলালিপি অর্থাৎ 13 মেজর এডিক্টে আমরা দেখতে পাবো কি, সেখানে আমরা দেখতে পাবো কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে সেখানে বিবরণ দেওয়া আছে। ঠিক আছে, এছাড়া অশোকের সময় যে লিপিগুলো প্রচলিত সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি, যেটা হচ্ছে প্রাকৃত ভাষা বা পালি ভাষায় রচিত ছিল। তাহলে ব্রাহ্ম লিপি প্রাকৃত ভাষা বা পালি ভাষায় রচিত ছিল অশোকের আমল। এছাড়া গ্রিক এবং অ্যারামিক, গ্রিক মানে গ্রিস দেশে এবং অ্যারামিক এই দেশের যে লিপি আর কি, খরষ্টি লিপি বা খারষ্টি লিপি, সেটাও কিন্তু প্রচলিত ছিল, কিন্তু প্রধান প্রচলিত ছিল ব্রাহ্মী লিপি, যেটা প্রাকৃত ভাষায় লেখা। দেখো, অশোকের শিলালিপির মধ্যে যে গিরনার শিলালিপিটা ইম্পর্টেন্ট, এটা আমি কয়েকটি কোশ্চেনে দেখছিলাম। গিরনার শিলালিপি কিন্তু অশোকের এই যে শিলালিপিটা, এটা কিন্তু লেখা কিন্তু এই গিরনার শিলালিপি লেখা কিন্তু ব্রাহ্মী ভাষায়। এই গিরনার শিলালিপি কিন্তু গুজরাটের শিলালিপি। ঠিক আছে, গিরনার শিলালিপি গুজরাটের শিলালিপি, তোমরা এটা নোট করে নাও। এটা কিন্তু কিছু প্রিভিয়াস ইয়ার্সে আমি কোশ্চেনটা লক্ষ্য করেছি। তারপরে আমরা চলে যাব আরও কিছু যেগুলো প্রধান নয় এরকম কিছু শিলালিপি বা মেজর ইনস্ক্রিপশন, যেমন হচ্ছে রুমেইনদেই পিলার ইনস্ক্রিপশান। রুমেইনদেই পিলার ইনস্ক্রিপশান হচ্ছে কিন্তু অশোকের সাথে সম্পর্কিত, যেখানে কি লুম্বিনী, যেখানে বুদ্ধর জন্মস্থান, সেই গ্রামকে কীভাবে ট্যাক্স ফ্রি করা হয়েছে সেই সম্বন্ধে লেখা আছে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি আই থিঙ্ক কোনো এসএসসি এক্সামে এই কোশ্চেনটা আমি দেখেছি, যেখানে বলছে নিগালি সাগর পিলার ইনস্ক্রিপশন কার সাথে সংযুক্ত। নিগালি সাগর পিলার ইনস্ক্রিপশন হচ্ছে কিন্তু অশোকের সঙ্গে সম্পর্কিত। কি নিগালি সাগর পিলার নিগালি সাগর পিলার ইনস্ক্রিপশন, এটা কিন্তু অশোকের সাথে সম্পর্কিত। এটা কিন্তু তোমরা ভালো করে নোট করে নেবো বা মনে রাখবে। তোমরা দেখতেই পাচ্ছ ভারতের ম্যাপের মধ্যে অশোকের রাজত্ব কতটা বিস্তার করেছিল সেই সম্পর্কে কিন্তু একটা ম্যাপ ছোট করে দেওয়া আছে। অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু অশোক কিন্তু রাজত্ব করতো ভারতের মধ্যে। ঠিক আছে, এরপরে চলো আমরা জেনে নিই কিছু সম্পর্কে। দেখো, অশোক সম্পর্কে যে আমরা নিদর্শনগুলো দেখতে পাই, এক্ষুনি জানলাম যে আমাদের সারনাথ পিলার বা অশোক স্তম্ভ, এছাড়া আমরা জানতে পারলাম সাঁচি স্তূপ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, এবং আরও কিছু নিদর্শন বা স্তম্ভ আমরা দেখতে পাই। যেমন অশোক হচ্ছে সিঙ্গেল বুল ক্যাপিটাল রামপুর, বা সিঙ্গেল মানে এক ষাঁড় বিশিষ্ট স্তম্ভ আর কি, সিঙ্গেল বুল ক্যাপিটাল, যেটা একটা পাথর দিয়ে বুল অর্থাৎ ষাঁড়ের যে মূর্তি করা আছে, সেটা কিন্তু আমার রামপুরাতে অবস্থিত। সেটা কিন্তু হচ্ছে কি এই অশোকের আমলে তৈরি করা। এছাড়া সিঙ্গেল লায়ন ক্যাপিটাল, যেটা হচ্ছে নন্দনগড় বা লাউড়িয়াতে অবস্থিত, এটা কিন্তু অশোকের একটা নিদর্শন। সিঙ্গেল লায়ন ক্যাপিটাল মানে একটা পাথরের ওপর লায়ন মানে সিংহকে কীভাবে খোদাই করে তাকে স্তম্ভ হিসাবে নিদর্শন হিসাবে স্থাপন করা হয়েছে, এটা কিন্তু অশোকের আমলেই হয়েছে। 4 লায়ন ক্যাপিটাল অ্যাট সাঞ্চি অ্যান্ড সারনাথ। এক্ষুনি আমি তোমাদের বলছিলাম 4 লায়ন ক্যাপিটাল মানে 4টে সিংহ দ্বারা যে ক্যাপিটাল, 4 লায়ন ক্যাপিটাল, যেটা আমরা কোথায় দেখতে পাই, সাঁচি এবং সারনাথে দেখতে পাই, তাই না? মধ্যপ্রদেশ সাঁচি এবং উত্তরপ্রদেশ সারনাথে আমরা এই ক্যাপিটাল বা এই স্তম্ভগুলো দেখতে পাই, তাই তো। এই স্তম্ভ আমাদের ন্যাশনাল এমব্লেম অর্থাৎ জাতীয় এমব্লেমে কিন্তু এই সিংহর আমরা ছবি দেখতে পাই, বা বিভিন্ন টাকার মধ্যেও আমরা এই ছবি দেখতে পাই, তাই না, যে সিংহর ছবি। এটা কিন্তু ওই সারনাথ এবং সাঁচির লায়ন ক্যাপিটাল থেকে নেওয়া হয়েছে। মাস্কি শিলালিপির মধ্যে কিন্তু অশোক প্রথম কি না, তা সে যে ধর্ম প্রচার করছে সেই ধর্ম প্রচারকে বলেছিল ধম্ম। তো মাস্কি শিলালিপিতে অশোক প্রথমে এই ধম্ম কথাটি লিপিবদ্ধ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো প্রায় এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে প্রচুরবার। তাহলে সেখানে কোশ্চেন ছিল অশোক কোন শিলালিপিতে ধম্ম কথাটি প্রথম ইউজ করেছে, ইন হুইচ পিলার ইনস্ক্রিপশন অশোক ফার্স্ট ইউজ ধাম্মা। তাহলে প্রথম কোন শিলালিপিতে অশোক ধম্ম কথাটা ইউজ করেছে, সেটা হয়ে যাবে কিন্তু মাস্কি শিলালিপি। এবং অশোকের সেই সময় আরও যে 3টি ভাষা শিলালিপির মধ্যে ব্যবহৃত করা হতো, প্রাকৃত, গ্রিক এবং অ্যারামিক, কিছুক্ষণ আগেই বললাম আমি, প্রাকৃত, গ্রিক এবং অ্যারামিক এই ভাষাগুলো কিন্তু ব্যবহার করা হতো ওই শিলালিপি লেখার ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আমরা একটা কাগজে কিছু লিখলে বাংলা ভাষা লিখি, তাহলে এই কাগজটা মনে করো একটা শিলালিপি, আর যে ভাষাটা ব্যবহার করছি ওটা হচ্ছে বাংলা। ঠিক একই রকম মাস্কিটা মনে করো মাস্কি শিলালিপি বা বিভিন্ন শিলালিপি, সেখানে যে ভাষাগুলো ইউজ করা হয় সেগুলো প্রাকৃত, গ্রিক, অ্যারামিক।
বুঝে গেল। দেখো তারপরে দেখো অশোকের বিহারের বারবারা পাহাড়ের মধ্যে কি গুহা লেখো, মানে গুহার মধ্যে অশোকের যে বিভিন্ন ধরনের কীর্তিকলাপ বা বিভিন্ন জিনিস বা অশোক কী করে গেছেন সেগুলো গুহার মধ্যেও অনেক সময় আমরা তথ্য হিসাবে ঐতিহাসিকরা পেয়ে থাকে। যেমন বিহারের বারবারা পাহাড়ের গুহা লোমস গুহা থেকে কিছু তথ্য পাওয়া গেছে। অশোক সিংহলের মহাবংশং নামে একটি পালি গ্রন্থ লেখা আছে, ঠিক আছে। সিংহলে মানে শ্রীলঙ্কার একটা গ্রন্থ আর কি, মহাবংশর নামে একটা বই আছে, সেখানে লেখা আছে যে অশোক তার 99 ভাইকে হত্যা করেছিল, হত্যা করে 273 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এই জন্য অশোককে বলা হয় চণ্ডাঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অশোকের আরেকটি নাম হচ্ছে চণ্ডাঘোষ, যেটা আবার পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় ধর্মাঘোষে। কিসে? ধর্মাঘোষে। তাহলে অশোকের টাইটেল কী ছিল? চণ্ডাঘোষ, পরবর্তী হয়ে যায় ধর্মাঘোষে। কারণটা হচ্ছে তিনি কি 99 ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এরকমভাবে কিন্তু ওই সিংহল অর্থাৎ শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে এটা আমরা জানতে পারি। তাহলে অশোকের টাইটেল ছিল চণ্ডাঘোষ বা ধর্মাঘোষ। এছাড়া প্রিয়দর্শী এবং এছাড়া আমাদের আরও দুটো টাইটেল আছে অশোকের, তাই না? দেবনাম প্রিয়। দেখো অশোক ছিল কি? অশোক ছিল কিন্তু গ্রেট মৌর্যান রুলার। এটা আমি আমার নোট থেকে তোমাদের জন্য শর্ট ফর্মে একদম সামান্য করে বানিয়ে দিয়েছি। অশোক ছিল কিন্তু গ্রেট মৌর্য রুলার, মানে মৌর্য সাম্রাজ্যের সব থেকে মহান রাজা ছিল। অশোক 261 খ্রিস্টাব্দে কী করেছিল না, অশোক 261 খ্রিস্টাব্দে কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছিল, ঠিক আছে। এই কলিঙ্গ যুদ্ধের পরে অশোক মর্মাহত হয় এবং মর্মাহত হওয়ার জন্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি তার সময় ব্যয়িত করতেন। অশোকের উপাধি কি? অশোকের উপাধি হচ্ছে, আমি এক্ষুনি বললাম, দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী। দেবনাম প্রিয় মানে হচ্ছে বিলাভড অফ গড, মানে যে হচ্ছে গডের ভালোবাসার পাত্র আর কি। আর প্রিয়দর্শী মানে হচ্ছে গুড লুকিং, মানে খুব ভালো দেখতে। সম্রাট অশোক খুব ভালো দেখতে ছিল, ওই জন্য গুড লুকিং বলা হতো। তাহলে অশোকের দুটো টাইটেল ছিল, যেটা হচ্ছে দেবনাম প্রিয় মানে গডের খুব আর কি, ঠাকুরের খুব প্রিয়, এবং প্রিয়দর্শী মানে হচ্ছে গুড লুকিং মানে ভালো দেখতে। এছাড়া এক্ষুনি আমরা বললাম আরও দুটো টাইটেল, যেটা হচ্ছে চণ্ডাঘোষ এবং ধর্মঘোষ। 250 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অশোকের আমলে কী হয়েছিল? তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, এক্ষুনি বললাম, যেটা হয়েছিল পাটালিপুত্রে। তো এই তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিলে কিন্তু ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা হয়েছিল। তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিলে কিন্তু ত্রিপিটক, যে আমাদের বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, এই পালি ভাষায় লেখা হয়েছিল। এবং আমাদের লাস্ট রাজা ছিল মৌর্য বংশের কে, সেটা হচ্ছে বৃহদত্ত, যাকে হত্যা করেছিল পুষ্যমিত্র সিংহ। তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেছিল বৃহদত্তকে, তারপরে শুঙ্গ বংশ স্টার্ট করেছিল। দেখো মৌর্য লিটারেসি মানে সেই সময় কি লিটারেচার লেখা হয়েছিল? সেই সময় লেখা হয়েছিল অস্ত্রশাস্ত্র। মৌর্য বংশে কী লেখা হয়েছিল? অস্ত্রশাস্ত্র। অস্ত্রশাস্ত্র কে লিখেছিল? আমাদের চাণক্য, কৌটিল্য। একই ব্যক্তি, যার নাম চাণক্য, সেই কৌটিল্য, সেই বিষ্ণুগুপ্ত। ভালো নাম বিষ্ণুগুপ্ত এবং বাকি আর অন্য নামগুলো হচ্ছে চাণক্য এবং কৌটিল্য। এই অস্ত্রশাস্ত্রের মধ্যে বলা আছে যে পলিটি এবং গভর্নেন্স, মানে কীভাবে অশোকের আমলে তার যে রাজনীতি এবং কীভাবে সাম্রাজ্য চালাতো সেই সম্পর্কে ব্যাখ্যা করা আছে। এবং মৌর্য সাম্রাজ্যে আরেকটা রাজা ছিল, আমরা কি জানি? মৌর্য সাম্রাজ্যে আরেকটা রাজা ছিল কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যে আমাদের এসেছিল মেগাস্তিনিস যে বইটি লিখেছিল সেই বইটির নাম হচ্ছে ইন্ডিকা। তাহলে মেগাস্তিনিস ইন্ডিকা লিখেছিল আমাদের মেগাস্তিনিস, যিনি চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যে এসেছিল। সে ছিল কার রাষ্ট্রদূত? না, গ্রিক অ্যাম্বাসাডার ছিল, সেলুকাস নিকেটরের রাষ্ট্রদূত ছিল, ঠিক আছে। দেখো অশোকের মৌর্য আর্কিটেকচার মানে মৌর্য সাম্রাজ্যে কী কী আর্কিটেক্ট বা নিদর্শন সেই সময় হয়েছিল? সাঁচি স্তূপ হয়েছিল, যেটা হচ্ছে অশোক তৈরি করেছিল মধ্যপ্রদেশে। 4 লায়ন ক্যাপিটাল মানে 4টে সিংহযুক্ত যে স্তম্ভ। 1 লায়ন ক্যাপিটাল, 1 সিংহযুক্ত যে স্তম্ভ। বুল ক্যাপিটাল মানে ষাঁড়যুক্ত স্তম্ভ, এগুলো হয়েছিল। 14 মেজর রক এডিক্ট মানে 14টা রক এডিক্ট এবং 7টি পিলার এডিক্ট মানে পিলারের ওপরে যে শিলালিপি, আর রক এডিক্ট মানে পাথরের উপরে শিলালিপি, এগুলো কিন্তু অশোকের সময় ছিল।
13 মানে 13 নম্বর রক এডিটের মধ্যে কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেই সম্পর্কে ব্যাখ্যা করা ছিল। কোথায়? 13 রক এডিটে কলিঙ্গ মানে 13 নম্বর রক এডিটে কিন্তু কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ব্যক্ত করা ছিল। এবং ওখানে আবার অশোক কীভাবে তা বৌদ্ধ ধর্মকে প্রচার করেছিল ওখানে আবার সেটা ব্যক্ত করা ছিল। অশোক স্প্রেড দ্য ধর্ম, ওখানে কিন্তু ওখানেও ব্যক্ত করা ছিল। তারপরে দেখো অশোকের ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? অশোকের যে লায়ন অফ সারনাথের যে সারনাথের যে স্তম্ভ ছিল অশোকের, সেখান থেকে কিন্তু ন্যাশনাল এমব্লেম নেওয়া হয়েছে। সারনাথ পিলার যেটা ন্যাশনাল এমব্লেম নেওয়া হয়েছে সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বারাণসী ইউপিতে অবস্থিত, যেটা অশোক কিন্তু তৈরি করেছিল। তো এই ছিল আমাদের অশোক সম্বন্ধীয় মৌর্য বংশের দ্বিতীয় ক্লাস। তো তোমরা এটা ভালো করে দেখো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।